সকলকে অভিনন্দন জানাই। একই সঙ্গে আজকের দিন বাংলা তথা বাঙালির স্বাধীনতা সংগ্রামের এক অমর শহীদকে স্মরণ করার দিন। আজকের দিনে প্রায় মৃত অবস্থায় মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। সূর্য সেনের পরিবারের কাছে কেউ জানতে চায়নি যে ব্রিটিশের কাছে আত্মগোপন করবার জন্য তিনি হাওড়ার বাউরিয়া জুট মিলে সুইপারের চাকরি করতেন। তার এই আত্মত্যাগ, তার এই বলিদান স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল না স্বাধীন পাকিস্তানের জন্য ছিল। আজ আমরা এখানে বিবেকানন্দের জন্মদিন পালন করছি, কিন্তু একদিন যাদের ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র কিছু মানুষের রাজনৈতিক আত্মসমর্পণের কারণে বা উচ্চাশার কারণে, উচ্চাকাঙ্ক্ষার কারণে আমরা দেশ বিভাগকে মেনে নিয়েছিলাম, আজকে তারা কিন্তু স্বাধীনভাবে প্রকাশ্যে বিবেকানন্দকে স্মরণ করতে পারছেন না, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারছেন না। তারাও বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু মাঝখানে একটা সীমানা আছে। নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে, জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। প্রায় এপার বাংলা আর ওপার বাংলায় একই ধরনের কার্যকলাপ চলেছে র্যাডিক্যালাইজেশনের কারণে। ঠিক তারই মাঝখানে যখন বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের কথা সবাই বলেন, যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরকন্যার ঘোষণা করে মানুষকে বলেন যে আর কাউকে কষ্ট করে উত্তরবঙ্গে আসতে হবে না, সমস্ত মন্ত্রী এবং আমলারা নিয়ম করে উত্তরবঙ্গে বসবেন। আপনারা সাংবাদিকরা জানেন বাজেটারি অ্যালোকেশন কত আছে, পশ্চিমবঙ্গ বাজেটে কত টাকা ধার্য করা হয় উত্তরবঙ্গের জন্য এবং তার মধ্যে কত টাকা খরচা করা হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করবার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 সাল থেকে চেষ্টা করে আসছেন সর্বশক্তি দিয়ে। কোনো বিমাতৃসুলভ আচরণ নয়। অবিজেপি শাসিত রাজ্য বলে কিছু নেই, কেন্দ্রের নিজস্ব কোনো জমি নেই। তিনি যা করছেন ভারতবর্ষের মানুষের জন্য করছেন, আর তার জন্যই আজকে বছরের শুরুতেই আমাদের একটা প্রাপ্তি, পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু ঘোষণা। উত্তরবঙ্গের যে বিস্তীর্ণ অঞ্চল তাদের চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারতে যান বা তার কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যখন রাজ্য সরকার অত্যন্ত দায়িত্ব নিয়ে গোটা উত্তরবঙ্গে রাজ্য বাস পরিবহন যে ব্যবস্থা, সরকারি বাসগুলোকে ধ্বংস করে ফেলেছে, ঠিক তার মধ্যে আগামী 17 তারিখ বন্দে ভারতের প্রথম স্লিপার ক্লাস 2টি ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ, যেটা কলকাতা থেকে কামাখ্যা পর্যন্ত যাবে, এবং 6টি অমৃত ভারত এক্সপ্রেস। যে অমৃত ভারত এক্সপ্রেস যেখানে বহু পরিযায়ী শ্রমিক যাতায়াত করেন, কোভিডকালে মুখ্যমন্ত্রী যাকে কোভিড এক্সপ্রেস নাম দিয়েছিলেন, আজকে সেখানেও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে তার গতিকে 130 কিলোমিটার/আওয়ার নিয়ে আসা হয়েছে। এই 6টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা হবে 17 তারিখ। মালদা থেকে ফ্ল্যাগ অফ করবেন কামাখ্যার উদ্দেশ্যে যে ট্রেনটি যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপরে তিনি একটি জনসভায় দুপুরবেলায় অংশগ্রহণ করবেন। সেই জনসভায় থেকে তিনি মানুষকে সম্বোধন করবেন। 17 তারিখ আমি আবার বলছি যে নর্থ বেঙ্গলের সঙ্গে থেকে বেঙ্গালুরু, এখানে বালুরঘাট, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, মালদা তার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিনের উত্তরবঙ্গের বহু মানুষের দাবি। আমাদের যারা সাংসদ ছিলেন ডক্টর জয়ন্ত রায়, কার্তিক চন্দ্র পাল, আমাদের মনোজ টিগ্গা, খগেন মুর্মু, তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বারবার রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমরা যারা দুই কক্ষে আছি আমরাও বলেছি যে উত্তরবঙ্গ দীর্ঘদিন অবহেলিত রাজ্য সরকারের কারণে, এবং উত্তরবঙ্গের এই যে ভৌগোলিক অবস্থান, সেখানে এত পেশেন্টকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য কোনো পর্যাপ্ত ব্যবস্থা সেখানে নেই। তাদের বহু অংশ ট্রাভেল করে প্রথমে আসতে হয়, বাসে করে বা গাড়ি করে, সেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। তারপরে তারা মালদা থেকে তাদের কোনো ট্রেনে আসতে হয়, কিংবা আবার কলকাতায় আসতে হয়, সেখান থেকে দক্ষিণ ভারতের ট্রেন ধরতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে আজকে উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি দক্ষিণ ভারতের সংযোগ স্থাপন করছে আজকে এই অমৃত ভারত এক্সপ্রেস। এতে বহু মানুষ, প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ উপকৃত হবেন। গাড়িগুলি নন এসি হলেও তার ভিতরে যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে তাদের স্বাচ্ছন্দ্য থাকবে এবং তাদের ট্রেনের গতিও অনেক বেশি, তারা এগুলোকে এফোর্ড করতে পারবে।
মালদা থেকে যেটা যদি ফ্ল্যাগ অফ করবেন সেটা যাচ্ছে কামাখ্যায়, কলকাতা টু কামাখ্যা একটা বন্দে ভারত, এবং 6টা অমৃত ভারত। 6টা অমৃত ভারতের মধ্যে থেকে নর্থ বেঙ্গল থেকে মানে মালদা থেকে মানে বালুরঘাট, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, মালদা এই সব জায়গা থেকে যে যাচ্ছেন 6টি অমৃত ভারতের ট্রেনের তিনি মালদা স্টেশন থেকে তিনি প্রথম ভার্চুয়ালি উদ্বোধন করবেন। একটা ট্রেন সেখানে দাঁড়িয়ে থাকবে, একটা কামাখ্যায় দাঁড়িয়ে থাকবে, বাদ বাকি ট্রেনগুলোকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করে দেবেন। ফিজিক্যাল উদ্বোধন বলতে যা বোঝায় সেটা একটাই ট্রেন হবে, সেটা হচ্ছে মানে সেটা মালদায় থাকবে, বেঙ্গালুরু। সবগুলো ফাইনাল ডেস্টিনেশন ব্যাঙ্গালোর, এবং তার রুটগুলো আপনাদের আমরা পরে একটা দিয়ে দেবো। এছাড়া 18 তারিখে প্রথম দিন 8টা ট্রেন নিয়ে যাওয়া হচ্ছে, মানে 2টো বন্দে ভারত এবং 6টা অমৃত ভারত মালদা থেকে, যেগুলো উদ্বোধন হবে। এবং তারপর পরের দিন 4টে ট্রেন আরও আছে, সেটা আমাদের হবে সিঙ্গুর থেকে। পার্শ্ববর্তী যত আছে আসানসোল, আপনার ব্যান্ডেল, এই সমস্ত এলাকা থেকে সেখানকার মানুষ উপকৃত হবেন। সিঙ্গুর থেকে তিনি ভার্চুয়ালি এই ট্রেনগুলো উদ্বোধন করবেন। তার মধ্যে আছে 3টে অমৃত ভারত এক্সপ্রেস এবং একটি বিশেষ প্যাসেঞ্জার ট্রেন। বহু মানুষ জয়রামবাটিতে যান, বহু মানুষ হুগলি থেকে মায়াপুরে যান। সারদা দেবীর বাড়ি থেকে শ্রী চৈতন্যের ভূমি পর্যন্ত, মায়াপুর থেকে জয়রামবাটি আরেকটি এক্সপ্রেস ট্রেনের নতুন প্যাসেঞ্জার ট্রেনের লোকাল প্যাসেঞ্জার ট্রেনের তিনি করবেন নরেন্দ্র মোদী। এবং তারপরে সিঙ্গুরে আমাদের একটি জনসভা হবে, সেই জনসভায় মানুষকে সম্বোধন করবেন। বাকি 3টে ট্রেন অমৃত ভারত, হাওড়া দিল্লি। বাকি 3টে মায়াপুর থেকে জয়রামবাটি পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেন, কলকাতা থেকে মানে সাঁতরাগাছি টু তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা মানে হাওড়া থেকে আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস। এই 3টে ট্রেনের সূচনা হবে 18 তারিখে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী সিঙ্গুর থেকে সেটাকে করবেন। 3টে ট্রেন নন এসি ট্রেন। আর প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারতের, যেটা কলকাতা থেকে কামাখ্যা মানে বাংলা থেকে আসাম, সেটা স্লিপার ক্লাসের ট্রেন। সেই ট্রেনটা এখান থেকে শুরু হবে। পুরো 12টি ট্রেনের উদ্বোধন করবেন আমাদের নতুন বছরই প্রধানমন্ত্রী। এই জন্য দলের পক্ষ থেকে আমরা এবং বিশেষ করে আমাদের যে কজন সাংসদ এই দাবি নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে, তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি, অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। এবং এর সঙ্গে এটা বলে রাখা প্রয়োজন যে 43টা রেলের প্রজেক্ট আজকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে আছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে, রাজ্য সরকারের ভ্রান্ত জমি নীতির কারণে, জমি জটের কারণে। এবং এগুলোকে চালু করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে আন্তরিকতার প্রয়োজন ছিল সেটা দেখা যায়নি। সেক্টর 5 থেকে হাওড়া স্টেশন মেট্রোয় সরাসরি পৌঁছে যাবার ব্যবস্থাটা বন্ধ আছে শুধুমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। চিংড়িহাটার কাছে সামান্য কয়েক মিটারের যে সমস্যা, সেই সমস্যাটার সমাধান এখনো পর্যন্ত সরকার করে উঠতে পারেনি, বারবার বলা সত্ত্বেও। এছাড়া কানেক্টিভিটিকে বাড়ানোর জন্য, জীবনের গতি আনবার জন্য সারা ভারতবর্ষে যেভাবে আজকে কর্মযজ্ঞ চলেছে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, আসামে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, যেটা যা দৃশ্যমানতায় আছে। উত্তর পূর্ব ভারতে এতদিন পর্যন্ত লুক ইস্ট পলিসি অনেকে কথা বলা হয়েছিল, কিন্তু এখন যে 7 সিস্টার্সকে নিয়েও সেখানেও যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, তো সেটাও আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে, কার্যত এখানে কোনো ধরনের পরিবর্তন করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। বন্দে ভারতের কথা বলিনি তো, আমরা অমৃত ভারতের কথা বলছি। হ্যাঁ, স্লিপার এসি অবশ্যই, বন্দে ভারত না, নন এসি হচ্ছে অমৃত ভারত। কিন্তু সেখানেও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, সেখানেও চার্জিংয়ের ব্যবস্থা, ভেতরের ডিজাইন আগের কম্পার্টমেন্টের থেকে একটু অন্যরকম, যাতে কোনোভাবে গতি অনেক বেশি এবং শারীরিক স্বাচ্ছন্দ্য সেখানে বেশি থাকবে নন এসি হলেও। ঠিক আছে। আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন এবং তার অভিযোগ যে নথিপত্র কোনো রিসিপ্ট কোথাও দেওয়া হচ্ছে না, নথিগুলো গ্রহণ করা হচ্ছে না। প্রত্যেক দিনই প্রায় মুখ্যমন্ত্রী এখন চিঠি দিতে শুরু করেছে। আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোনো সিংহীর পত্রাবলী হবে ভবিষ্যৎ, বই বেরোবে। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সাংবাদিকতা করছেন, যারা ব্যবস্থাটা সম্পর্কে অবহিত, তারা জানেন এ ধরনের চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না।
উনি বলছেন যে বৈধ ভোটারদের নাম কাটা যাচ্ছে আর মানুষ হয়রান হচ্ছে। সেটা নির্বাচন কমিশনকে বলুন, উনি তো বারবার এই কথা বলছেন। বৈধ ভোটার ওনার এই বক্তব্যকে গ্রহণ করছে না। উনি বাড়িতে বাড়িতে মাইক লাগিয়ে প্রত্যেকের জানলা দিয়েও যদি কর্মীদের পাঠিয়ে দেন এই বক্তব্য নিতে, তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করবে না। তৃণমূল কংগ্রেসের এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের যে আচরণ, সেটা মানুষ অনেক কাছ থেকে প্রত্যক্ষ করেছে। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস আর নেই। এখানে যে সরকার আছে, সরকার বলে এখানে কিছু নেই। খালি দিনক্ষণের অপেক্ষায় কবে ওখান থেকে এই আনুষ্ঠানিকভাবে অন্য একটা সরকারের কোনো মুখ্যমন্ত্রী গিয়ে বসবেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে একটা সরকারি সংস্থার তদন্তের গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করছেন। এরপরে বাংলা এবং বাঙালির সম্পর্কে কি ধারণা হচ্ছে গোটা দেশের মানুষের? এটা তো অপরাধ, ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স। এটা হয় না, হতে পারে না। কাকে আড়াল করছেন? দুর্নীতির অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকে, অনেক সময় দুর্নীতির অভিযোগ রাজনীতিতে নিয়ে আসা হয়, এগুলো আমাদের প্রত্যেকের জানা। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত আইনানুগভাবে, অন্তত বিশেষ করে যে মামলা তদন্ত করছিলেন, প্রতিষ্ঠিত হয়নি, শিলমোহর লাগেনি। কিন্তু মুখ্যমন্ত্রী চিন্তাই করে তো নিজেই এই অপরাধীদের অপরাধ সম্পর্কে, তারা যে অপরাধ সংগঠিত করেছে সেটার উপর শিলমোহর লাগিয়ে দিলেন। এরপরে কি কোনো নৈতিক অধিকারে যে সরকারটা পশ্চিমবঙ্গে টিকে থাকার? আর সরকার তো নেই, সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে। যে বেসরকারি সংস্থার অফিসে ইডি হানা দিয়েছিল বা তদন্ত করতে গিয়েছিল, সেই সংস্থার একজন কর্মচারী, একটি অল্প বয়সী কর্মচারী, তিনি পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি ব্যবহার করছেন। তারা সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে। এই যে সংবিধানের বাইরে গিয়ে সমান্তরালভাবে আরেকটা সরকার পরিচালনা করা, এটাই তো শুধু অনৈতিক নয়, এটা তো অসাংবিধানিক। এটা সাংবিধানিক সংকট নয়, এটা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করা। উনি বলছেন যে 2002 লাস্ট SIR and after 2025 all the voters went through the process laid down by the election commission and they submitted the required documents. তারপরে আপনারা ডাকছেন, তারপরে ওদেরকে হ্যারাস করছেন। 2005 সালের অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী যখন একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে বলেছিলেন, আমার কাছে বস্তা বস্তা কাগজ আছে, চোখের জল ফেলতে ফেলতে যখন বেরিয়ে এসেছিলেন যে সিপিএম বাংলাদেশের লোকের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করায়, সেটা তো এখনো সংবাদ মাধ্যমের কাছে কেন সাধারণ মানুষের দৃশ্যমানতায় আছে। 2005 সালে মুখ্যমন্ত্রী যেদিন এই কাজটি করেছিলেন, তার আগে তো 2003-এর SIR হয়েছে। এখানে একটা প্রসেসের মধ্যে দিয়ে মানুষ গিয়েছিল। তাহলে কোথা থেকে বাংলাদেশের ভোটারের কথা তিনি 2005 সালের অগাস্ট মাসে তুলে এনেছিলেন? এর উত্তর তিনি দিন, ওই তালিকাটা দিন। আমরা তো খুঁজছি, পাচ্ছি না ওই তালিকা। মুখ্যমন্ত্রীর ওই তালিকাটা পেলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দেওয়ার মতো, এটা কার্যত একটা দেশবিরোধী অবস্থান। একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, তাকে এখানকার একটা ভারতীয় এন্টিটি দিয়ে দেওয়া, সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডেড, আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আমরা তো তার কাগজটার খোঁজ করছি। সেই জন্য মানুষ এটা দেখেছে, মানুষ বুঝেছে। আর মুখ্যমন্ত্রীর এখন সমস্ত আন্দোলন যেটা চলেছে, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের, বাংলাদেশের জামাতিদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য তার বক্তব্য। সুমিতা, গতকাল থেকে আপনি বলছেন বারবার যে সিএস, ডিজি এদেরকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি গেছিলেন, তাদেরকে রেড করেছিলেন। এখন এরা সবাই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়, মানে কথা বলতে আইএস ক্যাডার, ন্যাশনাল ক্যাডার। এবং আজকেও ইডি গিয়েছে আপনার সুপ্রিম কোর্টে এবং জানিয়ে দিয়েছে যে তারা পার্টি করছে মুখ্যমন্ত্রী এবং হোম ডিপার্টমেন্ট। এই ক্ষেত্রে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট কি জানাবেন না যে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়? পলিটিক্যাল ব্যাপার তো আছে, তার বাইরে অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা একটা ভায়োলেশন। দেখুন, আমি এখানে বসেছি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে। কেন্দ্রে যে সরকার চলছে সেটা ভারত সরকার, আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেটা তৃণমূল কংগ্রেস সরকার। সুতরাং সরকারের নিজস্ব স্টাইল অফ ফাংশনিং আছে, সরকারের নিজস্ব অবস্থান আছে। সরকার বিষয়টা বলবে, সেটা আপনি সরকারি কোনো মুখপাত্রকে জিজ্ঞেস করতে পারেন। আমরা দল হিসেবে যেটা মনে করছি সেটা আমরা বলেছি, আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। তবে এই আপনার প্রশ্ন মানুষ এখন আমাদের করছে অলিতে গলিতে। যে রাজ্যে সাংবিধানিক সংকট শুধু নয়, মানুষের বক্তব্য হচ্ছে এখানে সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে, কেন এখনো সরকার আছে? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত, এটা আমরা স্বীকার করছি।